জননী শ্রী শ্রী বড়মা রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাশে শ্রী বর্ধা রাঙারাতুল চরণে, আচার্য শ্রী দাদা রাঙারাতুল চরণে এবং ঠাকুর পরিবার সকলে রাঙারাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানবে বা এই দিনে উপস্থিত পূত কান্দধারী দাদাদের আমার প্রণাম বা জয়গুরু, সকলকে আমার রান্না দিতে জয়। আজকে প্রায় আমরা শ্রাবণ মাস শেষ করে শেষের মুখে আপনারা মাকে কতটা এই বছরে নিজেরটা মাতৃ সম্মানের ভিতরে হৃদয়কে জায়গাটা দিয়েছে, প্রত্যেকটা জানিয়েছেন, সেটা আপনি জানেন আর করছেন নিশ্চয় ভালো। কিন্তু একটা কথা, যে এই মাসটা কিন্তু বড়দার মাস। সৎসঙ্গে যতগুলো কাজ করেছে, যত উন্নতি হয়েছে, বড়দার কিন্তু ওকে 80% খাচ্ছিল যখন বড়দা ছিল। সরাসরি এতটা মানুষকে ভালোবাসতেন, মানুষকে নিয়ে চলতেন, মানুষকে দিয়ে এক সাইডে থাকুক, প্রত্যেকটা জানার কথাও বড়দা বুঝতে পারতেন। একদিন একটা হাঁস, রাজহাঁস ব্যাকপ্যাক করে বড়দা হেঁটে যাচ্ছে, তো কিছু বলছে, সাথে তাদের কাজে গেল। বড়দা ওখানে ফোন করে দাঁড়িয়ে দেখছে রাজহাঁসটা ব্যাকপ্যাক করে কিছু বলছে। যখন আওয়াজটা ওই ব্যাকপ্যাকের ভিতরে শ্রী বড়দা ওনার মনের ব্যথাটা জানতেন, জানলো কি কেউ একা আছে, একা থাকতে ভালো লাগছে। তখনই পাশের থেকে বললেন, দাদাদের বললেন যে আজকেই কলকাতার থেকে একটা মায়া হাঁস নিয়ে আসতে হবে। কথা শুনে চলে গেলেন, কলকাতার থেকে একটা মায়া হাঁস ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে এসে ওইখানে দিলেন। আসার পর একদিন কি দুদিন পরে বড়দা ওই রাস্তায় আবার হেঁটে যাচ্ছে, তখন দুইজনে মিলে একসঙ্গে ব্যাকপ্যাক করছে। আবার দাদা দাঁড়িয়ে ঘুরে তাকাচ্ছে। সে দুদিন আগে যে ব্যাকপ্যাক করছিল, ডাকছিল, সেই ডাকের থেকে এই ডাকের ভিতরে অনেকটা পার্থক্য ছিল। আগেরটায় করুণা ছিল, দুঃখ ছিল, মনের ভাষাটা ব্যক্ত করেছিল। কিন্তু এবার দুজনে মিলে আনন্দের ব্যাকপ্যাক করছে, বলছে তোমার দয়ায় প্রভু আমি একা ছিলাম, আমাকে একটা সঙ্গিনী করেছে, আর আজ আমরা দাম্পত্য জীবনটা ভালো আছে। এই ছিলেন আমার বড়দা। সে মানুষের তো দূরের কথা, ও পাখি পক্ষীরও আওয়াজগুলো উনি কিন্তু বুঝতে পারতেন, জানতে পারতেন। তবেই তো ওই রাজহাঁসের মনের ব্যথাটা বুঝে একটা করে এনেছে। আর আজ আমরা দেখি ঠাকুর বাড়ি যতটা রাজহাঁস আছে, সবটা কিন্তু ওই দুই দিনে শেষ। তারা তার কৃতজ্ঞতা বড়দাকে চাপাচ্ছে। কিন্তু আমরা সেই সৎসঙ্গের মানুষ হয়ে, সেই সৎসঙ্গের পরম পিতার দীক্ষা নিয়ে, সেই ঠাকুরের দীক্ষা নিয়ে এতটা খারাপ হয়েছি, এতটা স্বার্থপর হয়েছি, এতটা নিজের আত্মপ্রতিষ্ঠাতে লেগে আছি। আমার খুব খারাপ লেগেছে। কিছুদিন ইদানিং 3 দিন থেকে 4 দিন আগে আমাকে একটা ফোন আসে আসামের থেকে। মাটার হাত পাওয়ার দুটো 3টে আঙ্গুল কেটে পড়ে গেছে, কালো হয়ে গেছে, একদম হাঁটা চলা করতে পারছে না। অনেক ডাক্তার দেখিয়েছে, ভালো হচ্ছে না। সেই মায়েটির পতি স্বামী ওকে ছেড়ে দিয়েছে যখন রোগটা দেখা দিয়েছে। ছোট্টবেলার থেকে দুটো বাচ্চা ফেলে রেখে চলে গেছে ওনার বাবা। মাটি লোকের ঘরে, মানুষের ঘরে রান্না করে বর্তন ধুয়ে বাচ্চা দুটোকে মানুষ করেছে।
থেকে বড় ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে, ছোট ছেলেটার একটু টুকটাক কাজে আর মার ওই পা দুটো আঙুল কিন্তু কেটে পড়ে গেছে, আপনি আর কেটে দিয়েছে। আমাকে যখন ফোন করে সত্যিকারে খুব সবটাই ভালো লেগেছে, একটু দুঃখ হয়েছে, কিন্তু তখন আমার রাগ হয়ে উঠল মনে, যে ওখান থেকে কোন আশ্রমে আমাদের সৎসঙ্গে মতে আছেন, কোন মন্দিরে কোন দাদা একটা মাটি দেয়, সে মাটির লেপটা লাগালে একটু ভালো হয়। মার সঙ্গে আমার কথা ফোনে হচ্ছে, আমি এই মার কথাটা শুনে আমি যেটা অনুভব করতে পারলাম, আমি গুগলে গিয়ে সার্চ করে সেই রোগটাকে ফটোটা নিয়ে আমি মাকে পাঠিয়ে দিলাম। আমাদের কিন্তু ফোন কাট হয়নি, ফোনে কথা চলছে, তার ভিতরে আমি ওনার ডিসিজটাকে, ওনার রোগটাকে সার্চ করে আমি ওনাকে পাঠিয়ে দিলাম আর বললাম, মা আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটু দেখুন। বলছে হ্যাঁ ঢুকেছেন, দেখুন একটা নম্বর থেকে দুটো ফটো গিয়েছে, ফটো দুটো দেখুন। তো বলছে হ্যাঁ দেখলাম। তো আপনার দাদা আমার এই রোগ দেখার পরে একদম হাউ হাউ করে কেঁদে পড়েছে। বলছে দাদা আপনি একদম আমার রোগটা ধরে ফেলেছেন, আমার এই রকমই আর এইভাবেই আছি, আমি খুব অসুবিধার ভিতরে আছি। আর ওই মাটি যখন একটা সৎসঙ্গে গুরু ভাই বললেন যে অমুক জায়গায় একটা মন্দির আছে, মন্দিরে একটা দাদা আছে, ওই দাদা একটা মাটির ল্যাব দেয়, ওকে দেওয়ার পরে আমার একটু পরিবর্তন হয়েছে, কিন্তু জ্বালা পোড়াটা এখনো কম হয়নি, এখনও তেমনি আছে। মা যেটা ওটা ভালো হয় তো ওটাই করবো। তো দাদা আমি আর পেরে উঠছি না। কেন? একটু মাটির লেপ দিচ্ছে, তার জন্য আপনি পারবেন না, আপনি কষ্ট করে যাবেন নিয়ে আসবেন। মাটা কেঁদে ফেললো যে ওই মন্দিরে যেতে আর আসতে আমার কাছ থেকে 1,500 টাকা খরচা হয়, আর ওই দাদাটি একটা মাটির লেপ দেয়, তার থেকে আমার কাছ থেকে 5,000 টাকা। চিন্তা করুন, 5,000 টাকা নিচ্ছে। আমি বললাম মা কাজ করুন, যখন রোগটা আমি ধরতে পেরেছি, তাহলে মনে হয় আপনাকে পরমপিতা নিশ্চয়ই ভালো করবেন, আপনি একটা ঠাকুর প্রণামীও পাঠিয়ে দিন, আমার যে চেকটা ডিএমএস চেকটা ওটা ঠাকুরের খাতায় থেকে যাবে। উনি সত্যিকারে মা 50 টাকা প্রণামী দিলেন। প্রণামী পাঠিয়ে দেওয়ার পর আমি যেটা দিলাম সেটা করেছে। তারপরে ফোনটা আবার এলো কিছুদিন পরে, 2 দিন কি 3 দিন পর আবার এসেছে। দাদা আমার এসে হাতে যে এটা জ্বলন ছিল, আমি ঘুমাতে পারতাম না, বা খেতে পারতাম না, শুতে পারতাম না, ঘুম আসতো না, সেই জ্বালা পোড়াটা কিন্তু তার থেকে একদম সেরে গেছে। আর সেই রোগটার নাম হলো গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন বলতে হাতে পাও যেখানে একটা রোগ হবে, সেখানে ওই জায়গাটায় ওই আঙুলটা রক্ত প্রবাহ, রক্ত চলাচলটা একদম স্টপ হয়ে যাবে, ওইটা একটা পোড়া লাকড়ির মতন কালা হয়ে যাবে, আর একটু চাড় দিলে এটা গেলে যাবে। এই রক্ত যখন আমার বডিতে যে কোনো জায়গায় না পৌঁছাচ্ছে, তখন কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে যায়, ফালতু হয়ে যায় বডি থেকে। এই রোগটা ঢুকেছে। এই রোগটাকে ওর আজ 2টো আঙুল কাটা গেছে, কদিন পরে পাতা কাটা যাবে, তারপরে হাঁটুর নিচে কাটা যাবে, ওটা কাটতেই হবে, ওটা পাও ভালো হবে না। কিন্তু পরম পিতার দয়ায় একটা ওষুধ আমি একটা আছে, আমি 4টে থেকে 5টা পেশেন্টকে ভালো করেছি, যে সেই ওষুধটা বলে দিলাম আপনাদের সবাই জেনে নেবেন, তোমরা কাউকে যদি উপকার করা হয় এর চেয়ে বড় দান মনে হয় আমার পরম পিতা শ্রী ঠাকুর আর কোনো সন্ধান, আর কোনো ওনার আশীর্বাদ আপনারা পাবেন না, এটা পয়সা দিয়েও পাবেন না। যে ওই মাটির দাদাটি তাকে আপনি উপকার করছেন, তার শরীরের থেকে একটা অঙ্গ ভেঙে কেটে পড়ে যাচ্ছে, সেটাকে যদি আপনারা সুস্থ করতে পারেন, তার চেয়ে বড় মানসিকতা কাজ মনে হয় আমার মানুষের ভিতর আর হতে পারে, এটা আমার জানা নেই। গাঁদা ফুলের পাপড়িগুলোকে ছড়িয়ে নেবেন, গৌমূত্র দিয়ে ওখানে একটু পেস্ট বানিয়ে নেবেন। ওই পেস্টটা সকালে বিকালে ওই যেখানে গ্যাংগ্রিন হয়েছে সেখানে লাগিয়ে রাখবেন। একটা পরিষ্কার কাপড় দিয়ে, একটা মার্কেটে মেডিকেল স্টোর থেকে একটা পট্টি কিনে এনে যাতে বাদ
জল না লাগে। আর ওই ঘাটা যখন পরিষ্কার করবে, যে আঙুলটা যখন পাওয়াটা যখন পরিষ্কার করবে, তখন গোমূত্র দিয়ে করবে, জল একদম ওকে স্পর্শ করবে না। কিছুদিন করতে দেবেন, দেখবেন আপনার জ্বালা পোড়া বা ঘাটা ভরা শুরু করেছে। এই কিন্তু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অনলি পার কি সেই পার্টটাকে কেটে বাদ দেওয়া, তাছাড়া কোনো রাস্তা নেই। হোমিওপ্যাথিকে করতে গেলে ততক্ষণ একটা যদি কেনো আঙুল লাগে, পা লিটিল ফিঙ্গারে লাগে, আর হাতে লিটিল ফিঙ্গারে লাগে, তো সেই হোমিওপ্যাথিকে কাজ করতে করতে হাতের 5টা আঙুলই কেন না চলে গেল। মাত্র এই গাঁদা ফুলে মারিগোল্ডের যে পাতা, ওই পাতাটা দ্রুত বেঁকে কাজ করে, দ্রুত করে সে আর যেখানে রক্ত চলাচলটা বন্ধ করে হয়ে গেছে, সেখানে কিন্তু আবার রক্ত চলাচল হয় আর হচ্ছে। আনটা প্র্যাকটিক্যাল। আমি আমার নিজের কাছে 2 থেকে 3টে পেশেন্ট করেছি, আর পরবর্তীতে তাকে ভালো লেগেছে। এই জন্য বলছি, একজনের ওই শরীরের অঙ্গটাকে যদি আপনারা বাঁচাতে পারেন, জীবনে, মানুষ জীবনে এর চেয়ে বড় ভালো কাজ। আর ওই পরমপিতাকে যদি লুকিয়ে দিতে পারেন, এই দুটো কাজ যদি করে দিতে পারেন, তো আপনার জীবনটা, আমাদের জীবনটা সার্থক হবে। যে আমি কারোর জীবনে ঠাকুরকে ধরিয়ে দিয়ে এসে তাকে তার জীবনটা ভালো করতে পারলাম, আর ওর ওই গ্যাংগ্রিন থেকে মুক্ত করার একটা রাস্তা দিয়ে তাকে হাত পা শরীরের একটা অঙ্গ বাঁচাতে পারলাম। এই যে মনে যে একটা নিজের মনে যে একটা শান্তি অনুভব হয়, এই লাখ টাকা দিয়ে এই শান্তিটা কিন্তু কিনতে পারা যায়। থাক না, আমি গরিব থাকলাম তাতে কি আছে, কিন্তু মনে তো আমি রাজা আছি। এবং আমার মনে সে ঠাকুর বসে আছে, তাকে ধরে রেখেছি, তারপর দুটো লোককে সাহায্য করার সেই শক্তিটা আমি দিয়েছি। এটাই তোমার প্রাপ্তি, এইটাই আমাকে দিলাম, এইটাই আপনাদের সঙ্গ করে আমি শিখেছি। এইটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জয় গুরু। আপনারা এবার আপনাদের যদি কোনো রোগের কোনো অসুবিধা থাকে তো সেটা বলবেন, আমি যথা চেষ্টা করব। জয় গুরু। যদি আলসার 5-7 বছর আগে থেকে থাকে তাহলে ওর কোনো সমস্যা নেই, চিনে কোনো প্রবলেম হবে না। যদি আলসারটা কাঁচা থাকে তাহলে একটু প্রবলেম হতেই পারে, হবেই নিশ্চয়ই। আর যদি আলসার থেকে থাকে তাহলে আপনি তো আর ঘরে বসে মেয়ে আপনার, ঠিক আছে, কিন্তু আপনি তো আর ডাক্তার নয়। আপনি যেটা ওর মেয়েকে বলেছেন সেই সমাধানটা যদি কোনো একটা ডাক্তারের কাছে শুনে আমার কাছে খুব ফোন করে শুনতেন,
তাহলে আমি এটাই বলতাম যে ওদের আলসারটাকে আগে ভালো করে পরীক্ষা করে দেখুন, যে আলসারটা যদি ভালো হয়ে যায় তাহলেও খেতে পারবে, আর যদি আলসারটা ভালো না হয় তাহলে ওকে আপনি খেতে দেবেন না, আমি এটাই বলতাম। হ্যাঁ, আলসারটা ওর মানে চাপাই ছিল, ভালো হয়নি। যন্ত্রণা হয়নি ঠিকই। কিন্তু বলছে, মা আমার এতদিন ধরে ৬-৭ বছর আমার কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে এই দিন ১৫ খাওয়ার পর ৪ দিন আমার যন্ত্রণা না, করছে। তাহলে এক কাজ করুন, ওনার এমন কিছু না, গ্যাসের প্রবলেমটা হতে পারে। আর যদি বেশি আর অসুবিধা, আর গলব্লাডার নেই, জানেন তো দাদা? গলব্লাডারও নেই। হ্যাঁ তাহলে গ্যাসের সমস্যা হতে পারে, চিনির কোনো দোষ না। যদি বেশি অসুবিধা লাগছে তখন বলুন ২-১ দিন, ১ সপ্তাহ টানা পান্তা ভাত সকালবেলা খেতে বলুন, সকালে খালি পেটে পান্তা ভাত খেতে বলুন, ভালো হয়ে যাবে। আচ্ছা। আর ওই দুপুরে ভাত চলবে না, রাতে ভাত করতে হবে, তাই তো? আর ১২ ঘন্টা। হ্যাঁ, দুপুরে ভাতে ১২ ঘন্টা মিনিমাম জলের ভিতরে ভাতটা থাকবে। তারপরে যে ওতে যে গাজন প্রক্রিয়াটা হয়ে যে ওতে ভিটামিনস মিনারেলস ও গুণশক্তিটাকে বাড়িয়ে তুলবে, সেটা ১২ ঘন্টার পরেই হবে। দুপুরের ভাতই চলবে তো? হ্যাঁ, তাহলে আমি বলে দেবো ওটাই। হ্যাঁ, আচ্ছা, এক সপ্তাহ দিন খেতে ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা। একটু এটাই খুব ভয় লাগছিল। না, ওই না, ওতে বলবো। ভয়ের তো কোনো কারণ নেই, না, ভালো হয়ে যাবে। দাদা একটা প্রশ্ন, যে আমরা তো রাতে রুটি খাই, এবার দুপুরের ভাতটা আবার আমরা একবার রান্না করবো? আমি এটা দাদাকে জিজ্ঞেস করার, মানে এটা জল ঢালার পর ১২ ঘন্টা না ভাতটা রান্নার পর ১২ ঘন্টা? ভাতটা জলে ঢেলে যাওয়ার পরে, পান্তা ভাত রেখে যাওয়ার পরে ১২ ঘন্টা হওয়া আছে।